সাগর অগ্নিদৃষ্টিতে তাকালো উষার দিকে, দাঁতে দাঁত পিষে বলল, একদম মুখে মুখে তর্ক করবি না। আমাকে চিনিস না তুই। আমাকে রাগানো তোর জন্য কোনো দিক দিয়েই মঙ্গলজনক হবে না। নিজের ভালো চাইলে চুপ থাক। আসলে কি জানেন তো, আমি যত চুপ থাকবো মানুষ আমাকে ততই বোকা ভাববে, নরম ভেবে আমার উপরে চেপে বসবে। নিজের স্বার্থের জন্য কথা বলতে হয়, লড়াই করতে হয়। আর কি বললেন, আপনাকে রাগানো আমার জন্য সুখকর হবে না? আপনাকে রাগালে কি আর করবেন আপনি? ওই তো একই কথা বলবেন, ডিভোর্স দিব, বা দিয়েও দিতে পারেন। আই ডোন্ট কেয়ার। নিজেকে বলির পাঠা তো অনেক আগেই বানিয়েছি, শুধু গর্দান যাওয়াটাই বাকি। সেটাই না হয় হয়ে যাক। তবু আমি অভিশপ্ত মুক্ত তো হলাম। উষার এমন শক্ত কথা সাগর হজম করতে পারল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষাও চোখে চোখ রেখে তাকিয়ে আছে। হঠাৎ করে এত সাহস কোত্থেকে হয়েছে সে নিজেও জানে না। যে চোখের গভীরতায় বারবার হারিয়ে যায় বলে ঠিকমতো তাকিয়ে দেখাও হয়নি কখনো, সেই চোখেই পলক না ফেলে তাকিয়ে আছে। ভাবা যায় কি বিশ্রী ব্যাপার স্যাপার। সাগর অত্যন্ত কঠোর স্বরে বলল, আমার রুমে আয়। 5 মিনিটের মধ্যে আমার রুমে আসবি, না হলে এর ফল ভালো হবে না। বলেই উল্টো দিক ঘুরে হাঁটা দিল। উষা সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, বুক চিরে আসা দীর্ঘশ্বাস ফেলে তারপর নিজেও হাঁটা দিল সাগরের রুমের উদ্দেশ্যে। আল্লাহ জানে কি আছে কপালে। কিচেনে লিপি বেগম, মারিয়া জামান, তানি, লিজা একসাথে ফুসুর ফুসুর করছে আর মিটিমিটি হাসছে। লিজা বেগম ভুইয়া বাড়ির খুব পুরনো হেল্পিং হ্যান্ড, যিনি গত 7 বছর ধরে এ বাড়িতেই আছেন। বিয়ে শাদী হয়নি, স্বামী সন্তানও নেই, বাবা মাও বেঁচে নেই, তাই ওনার কোনো পিছুটানও নেই। আছে শুধু একটা ছোট ভাই। মাঝে মাঝে ছুটি নিয়ে ভাইয়ের বাসা থেকেই ঘুরে আসেন তিনি। পুরনো লোক হওয়ায় এবারের প্রত্যেকটা মানুষ সম্পর্কে অবগত সে। সাগর ছাদ থেকে নেমে নিজের রুমে না গিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় এসেছে। কিচেনে যেতেই সাগরকে দেখে মারিয়া জামান আর লিপি বেগম মিটিমিটি হাসছেন। তানি হ্যাবলার মতো হাসছেন। লিজাও পিছিয়ে নেই। পান খাওয়া লাল ঠোঁটজোড়া নিয়ে সে নিজেও হাসছে। সাগর পরখ করল সব কিছু। তানি যে সে ছাদে বলা কথাগুলো বলেছে তা বেশ আন্দাজ করতে পারছে সে। সাগর এসবে পাত্তা না দিয়ে গম্ভীর স্বরে বলল, তোমাদের মেয়ে এখনই নিচে নামবে। ওকে বলবে আমার জন্য কফি করে আমার রুমে নিয়ে আসতে। লিপি বেগম ছেলের কথার প্রতি উত্তর করলেন, কফি আমরাই বানাই, উষা এলে ওর হাতে দিয়ে দিব নে। তার কোনো দরকার নেই। বাড়িতে তোমার ছেলের বউ আছে, সে থাকতে তুমি কেন কষ্ট করবে? যা বলেছি তাই করো। সাগরের গম্ভীর কণ্ঠে বলা কথায় বিপরীতে আর কিছু বললেন না লিপি বেগম। মারিয়া জামান হাত দিয়ে লিপি বেগমের হাতে চাপ দিলেন, ইশারায় চুপ থাকতে বললেন। সাগর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। সাগর চলে যেতেই মারিয়া জামান বললেন, থাক না ভাবি, ছেলেটাই প্রথম নিজের বউয়ের হাতে তৈরি কফি খেতে চেয়েছে, বারণ করছো কেন? লিপি বেগমের মুখটা খুশিতে চকচক করে উঠল। হ্যাঁ রে মারি, আমি তো এমন কিছু ভাবিনি, ভুলেই গিয়েছিলাম। তিনি আর দেরি করলেন না, গলা ছেড়ে ডাকলেন, উষা, জলদি নিচে আয়। উষা রে, কই তুই? উষা সবেমাত্র 3 তলায় এসেছে। নিজের ঘর পেরিয়ে সাগরের রুমে যাবে। আকস্মিক বড় আম্মুর ডাকে ধমকে দাঁড়ায় সে। গলা উঁচিয়ে বলে, কেন ডাকছো বড় আম্মু? কোনো দরকার? হ্যাঁ, জলদি আয়। উষাও দেরি করল না, পা বাড়ালো কিচেনের উদ্দেশ্যে। অসম্ভব বড় আম্মু, আমি কেন ওনার জন্য কফি বানাবো? মাথা নষ্ট নাকি আমার? মারিয়া জামান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে। লিপি বেগম করুণ স্বরে বলল, দেখ মা, এই প্রথম ছেলেটা তোর হাতে তৈরি কিছু একটা খেতে চেয়েছে, তুই তা করবি না? সে তো তোর স্বামী হয়, বল। তো কি হয়েছে? সে কি নিজেকে আমার স্বামী মানে, আমাকে বউ মানে? বলো, যার কফি তাকে বানিয়ে নিতে বলো। ঠিক আছে, বুঝলাম, আজকেই লাস্ট, একটু কষ্ট করে বানিয়ে নিয়ে যা না। উষা শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। খুব বিরক্ত লাগছে তার। তানি উষাকে নড়চড় করতে না দেখে বলল, আপা বাইসাবে, ছাদে আপনারে কি কইছিল মনে নাই? এহানে আইসাও তো হুমকি দিয়া গেল, পরে কিন্তু দেখা যাইব আসলেই অমন কাজ শুরু করছে। মুহূর্তেই ছাদে বলা সাগরের প্রতিটা কথা মনে পড়তে লাগলো উষার। 5 মিনিটের মধ্যে রুমে যেতে বলেছে। আর এই ছেলে যেসব কথা বলে না জানি কখন আবার। আর ভাবতে পারল না উষা, কান গরম হয়ে যাচ্ছে তার। উপস্থিত সকলে উষার অবস্থা টের পেল।
উষা দেরি না করে ঝটপট কফি বানানোর কাজে লেগে গেল। তোমার আপাকে আর আরাফকে সাথে করে নিয়ে যাও ছোট। আমার পক্ষে এখন এই সময়ে ইন্ডিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। আর বিয়ের শপিং সেইখানে গিয়ে করতে হবে কেন? আমাদের দেশে তো ইন্ডিয়ান কালেকশন পাওয়া যায়। উফ দুলা ভাই, এভাবে বলছো কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি বছরে বছরে একটা করে বিয়ে করব। তাছাড়া সাগর তো আছেই, এখন সে তো দেখতে পারবে সব কিছু। সাগর থাকলেও আমি যাব না, তোমরাই যাও। মারিয়ার সব কিছু ঠিকঠাক আছে, শুধু যাওয়ার দিন একসাথে মারিয়াকে আর আরাফকে নিয়ে যেও, তাহলেই হবে। তুমি যাবে না? না শালা, যাব না, তোমরাই যাও। ঠিক আছে, আমার বিয়েতে সবাই আসবে, একমাত্র তোমারই কোনো দাওয়াত নেই। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে নি। ছোট শালা ছোটনের সাথে কথা বলছিলেন নাবিল ভূঁইয়া। ছোটন তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট। মারিয়া জামানের বিয়ের 8 থেকে 9 মাস আগে ছোটনের জন্ম। মানুষ বলে না, কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত নতুন মেহমান চলে আসে। ছোটনের ব্যাপারটাও তাই। মারিয়া জামান এবং তার ছোট ভাই তাহিরুজ্জামান তুহিন ছিলেন 2 বছরের ছোট বড়। 2 সন্তানের পরে শাহিনুজ্জামান এবং মেহেরুন্নেসা দম্পতি আর একটা সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শত চেষ্টার পরেও সন্তান গর্ভধারণে অক্ষম হন মেহেরুন্নেসা। শেষ বয়সে এসে গর্ভধারণ করেন মেহেরুন্নেসা বেগম। আর সেই ছোট ছেলে সন্তান হলো তাইসিরজামান ছোটন। ছোটন সাগরের থেকে 1 থেকে 1.5 বছরের বড় হবে। মোটামুটি সেম এইজের হয়। সাগর নেহালদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। আরাফ, রাফিদ, সাদাফ, আরিশা এবং উষাও পিছিয়ে নেই। ওরা যখন একসাথে আড্ডায় বসে, কেউ বলবে না ছোটন তাদের মামা হয়। বন্ধুর মতোই ফ্রি ওরা। এই ছোটনেরই বিয়ে, আর বিয়ে শপিং করতে যাবে ইন্ডিয়া। ভাইদের কথা বলা শেষ দেখে সিজান ভূঁইয়া নাবিল ভূঁইয়াকে বলেন, ছেলেটা এত করে বলল, গেলেই পারতিস। এই সুযোগে মারিয়াকে নিয়ে এবং ছেলেদের নিয়ে ঘোরা হতো। আমরা সবাই গেলে তোমার ছেলে উষাকে রেখে যাবে নাকি? এখন মারিয়ার সাথে আরাফকে পাঠানো যাবে, এই বলে যে বিয়ের শপিংয়ে অনেক ঝামেলা, আবার উষারও পরীক্ষা সামনে, বুঝলে না? বুঝেছি। আর মোটামুটি একটা প্ল্যানিংও আছে উষা আর সাগরকে নিয়ে। নাহিদ ভূঁইয়া অবাক হয়ে শুধালেন, আর কত প্ল্যানিং করবে তোমরা? আমার মেয়ের জীবনটা কি প্ল্যানিংয়ের উপরেই চলবে নাকি? সিজান ভূঁইয়া এবং নাবিল ভূঁইয়া দুজনেই থম মেরে গেলেন। কি উত্তর দেবেন বুঝে পেলেন না। তার চেয়ে চুপ থাকাই তাদের কাছে ভালো মনে হলো। অসহায় দৃষ্টিতে তাকালো ছোট ভাইয়ের দিকে। সিজান ভূঁইয়া ঠিকঠাকভাবে ভাইটার সাথে কথাও বলতে পারে না। ভাইয়ের মুখটা দেখলে বুকটা মোচড় দিয়ে ওঠে। এক জীবনে একটা মানুষ আর কত ধাক্কা সহ্য করবে? একটু সুখ কি তার পাওনা না? এই ভাইটার সাথেই কেন এমন হলো? মনে মনে ভাবেন, সাগর উষার বিয়েটা যদি তখন তিনি না দিতেন, তাহলে হয়তো এত কষ্ট সহ্য করতে হতো না তার ভাইকে। উষার জন্য পাত্রের অভাব হতো না। বুকে পাথর চেপে সিদ্ধান্ত নিলেন একটা, শীঘ্রই সাগরের সাথে কথা বলতে হবে তার। উষা কফি হাতে পা রাখল সাগরের ঘরে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল সে। ছেলেদের রুমে ঢুকলেই পুরুষালী শরীরের তীব্র গন্ধ অনুভব করা যায়। পারফিউম প্লাস সাগরের শরীরের গন্ধ পুরো রুম জুড়ে ছড়িয়ে আছে। উষা চারদিকে চোখ বুলালো, সাগর ভাইকে কোথাও দেখতে পেল না। বেডের উপরে টি শার্টের একটা স্তূপ, শার্টের একটা স্তূপ এবং প্যান্টও রাখা আছে। সবগুলো খুব সুন্দর করে ভাঁজ করে রাখা, দেখেই বোঝা যাচ্ছে যত্ন করে ধুয়ে আয়রন করে রেখেছেন। উষা কফি হাতেই গিয়ে দাঁড়ালো সেখানে। হাত বাড়িয়ে ধরতে চাইল একটা শার্ট, কিন্তু কি ভেবে যেন আর ধরল না। ব্যালকনিটা অনেক বড়, যেহেতু বাড়ির মাঝখানের রুমটা সাগরের। বেলকনির দরজা থাই গ্লাসের, পুরো বেলকনিটাই উন্মুক্ত। গ্লাস খোলা দেখে উষা বুঝল সাগর ভাই বারান্দায়। উষা গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। উষার ধারণাই ঠিক, সাগর ব্যালকনিতে আছে, আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে, আবার বিড়বিড় করছে। কানে ব্লুটুথ। উষা বুঝল গান শুনছেন হয়তো। আলতো কণ্ঠে ডাকলো, সাগর ভাই। নারীর মিষ্টি সুরেলা স্বর কর্ণকুহর হওয়ার পরেও সাগর মাথা ঘুরিয়ে তাকালো না পিছনে, ঠায় দাঁড়িয়ে রইল। কানে হেডফোন থাকায় শুনতে পায়নি ভেবে আবারও মিহি কণ্ঠে ডাক দিল উষা, সাগর ভাই আপনার কফি। এবারও সাগর পেছনে তাকালো না। উষা বিরক্ত হলো, কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বেটা এ কোন নাটক শুরু করে দিয়েছে? এবার বেশ রুক্ষ কণ্ঠে এবং খুব জোরেই ডাক দিল উষা, সাগর ভাই আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাগর পেছন ঘুরে তাকালো।
উষা সাগরকে তাকাতে দেখেই বিড়বিড় করলো, এই তো কুকুরের পেটে ঘি হজম হয় নাকি? ব্যাটা তো আস্ত খাটাস। ভালো জিনিস তো এই ব্যাটার পেটে হজম হয় না। এতক্ষণ ভালোভাবে ভদ্রভাবে ডাকলাম, শুনলো না। যেই অভদ্রভাবে ডাক দিলাম অমনি ফিরে তাকালো। এই ব্যাটার রুচিতে যে সমস্যা আছে আগেই বুঝেছিলাম। যার কপালে আমাকে সহ্যই হয় না, সে আবার ভালো জিনিস কেমনে সহ্য করবে? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? এমনিতেই লেট করেছিস। বলেছি 5 মিনিটের মধ্যে রুমে আসতে, এসেছিস তাও গুনে গুনে 20 মিনিট পরে। কেন? আপনার জন্য তো কফি বানালাম, তাই লেট হয়েছে। একটা কফি বানাতে এত টাইম কখনোই লাগে না। তাহলে নিজে বানিয়ে আনলেই পারতেন। কি বললি? উষা ইতস্তত করতে করতে বলল, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ দে, আর আয় আমার সাথে রুমে আয়। কেন রুমে যাব কেন? কফি দেওয়া শেষ, আমিও চলে যাব এখন। সাগর মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, ওরে রে আমার প্রিন্স ডাইনারে, তোমাকে তো আমি তোমার রূপ দেখার জন্য ডেকে আনিনি। আর না, এখন রুমে নিয়ে যাচ্ছি, কোলে বসিয়ে চুমু খেতে বা রোম্যান্স করতে। উষা আবারও লজ্জা পেল। হায় আল্লাহ, এই বেটা এসব কি বলে? কথায় কথায় এমন কথা বলতে হবে কেন? এমনিতেই ছাদে এমন উল্টাপাল্টা কথা বলে লজ্জায় ফেলেছে, এখন তো ওপেনলি বলছে। লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে উষার। কিন্তু উষার নিজের লজ্জা এই বেহায়া পুরুষের সামনে প্রকাশ করবে না। এমন বেয়াদব পুরুষকে সে জব্দ করতে চায়। নিজের লাজ লজ্জা গাঁটি বেঁধে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে উষা জবাব দিল, তাও ভালো সাগর ভাই আমার স্ট্যাটাসটা বুঝতে পেরেছেন। একেবারে প্রিন্স ডায়নার সাথে তুলনা দিলেন। নট ব্যাড। আমি নিজেকে এতটাও হাইপে ভাবিনি। যাক, ভাবার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সাগর দাঁতে দাঁত চেপে ধরল। কিরমির করতে লাগলো সে। এই মেয়েটার চ্যাটাং চ্যাটাং কথা তার গা জ্বালিয়ে দেয়। এসব নাকি এই মেয়ের ভালোবাসার নমুনা। রাগে কিরমির করতে করতে সাগর বলল, জড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। খুব লাফালাফি করছিস, করতে থাক। মনে রাখিস, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এইসব জ্ঞানী কথা আপনি নিজের কাছে রাখেন সাগর ভাই, আমাকে শোনাতে আসবেন না। সাগর আর কথা বাড়ালো না, রুমে চলে আসলো। উষাও পেছন পেছন রুমে ঢুকলো। বেডের উপরে দেখ কাপড় রাখা আছে, সবগুলো নিয়ে যাবি এবং খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে আয়রন করে আবার আমার রুমে দিয়ে যাবি। আর হ্যাঁ, খবরদার ওয়াশিং মেশিন ব্যবহার করবি না, নিজ হাতে ধুয়ে দিবি। উষার চোখ কপালে। এই বেটা বলে কি? এতগুলো জামা কাপড় সে ধুবে, তাও আবার হাত দ্বারা? আকস্মিক চিৎকার করে ওঠে উষা। অসম্ভব, অসম্ভব। আমি মরে গেলেও এসব করতে পারবো না। উষার চিৎকারে সাগর ভরকে গেলেও পিছন ফিরে তাকায় সে। উষার কাছাকাছি এসে বলে, কেন পারবি না? স্বামী সংসার করতে এসেছিস, স্বামীর সেবা যত্ন করবি না? স্বামীর হক পূরণ না করিস, সেবা যত্ন তো করতে পারিস। একটু থেমে এক ভ্রু উঁচিয়ে ফের বলে, নাকি আমার হকও পূরণ করতে চাস? তারপর আবারও একটু ঝুঁকে বলে, পারবি পূরণ করতে? উষা ছিটকে পেছনে সরে আসে, 2 হাত দিয়ে কান চেপে ধরে। ছি ছি ছি, আজকে সকাল থেকে যে পরিমাণ অশ্লীল কথা শুনেছি, আমার জিন্দেগিতেও আমি এসব শুনিনি। এত অভদ্র মানুষ হয়? সাগর ক্রোর হাসি দিয়ে বলে, এখানে অভদ্রের কি দেখলি তুই? এসব নর্মাল। আর তোর চাচাই তো তোকে আমার দায়িত্বে দিয়ে দিল। তা আমি একা কেন তোর দায়িত্ব পাল আর ভালো মন্দ দেখব? তুইও তো আমার ভালো মন্দটা দেখবি, দেখবি না? তোর 18 বছর হয়নি, রেজিস্ট্রেশনও করা হয়নি, ডিভোর্স হতে সময় লাগবে। এতদিন কি আমি তোকে বসিয়ে বসিয়ে খাইয়ে আমার টাকা শেষ করব? বিনিময়ে তোরও তো কিছু করতে হবে। এই সামান্য জামা কাপড় ধুতে পারবি না? একটু কাজকাম করতে পারবি না? উষার নাক মুখ কুঁচকে এলো ঘৃণায়। ছি, এত নিচু মন মানসিকতা আপনার! লেখাপড়া করে মানুষ হতে পারলেন না। সাগর রাগী দৃষ্টিতে তাকালো উষার দিকে। কি বললি তুই? যা সত্যি তাই বলেছি। আর নয়তো এই ধরনের কথা কিভাবে বলেন? তোর উপরে সম্পূর্ণ অধিকার আছে আমার। এই সামান্য কাজ দিয়েছি তোকে আমি। তো কি হয়েছে? ভালোবাসা তো নেই? ভালোবাসা ছাড়া যদি আমার কাছে আসতে পারেন তাহলে প্রস্টিটিউটদের কাছে যেতেই পারেন আপনি। হাতে জামা কাপড় সব নিতে নিতে উষা বলল, আমি এসব নিয়ে যাচ্ছি, কাল সকালেই ধুয়ে দেব। সাগরের রাগে চোয়াল শক্ত হয়ে এলো। সে কি বলেছে আর এই মেয়ে কি বুঝেছে? হক পূরণের কথা সে মজা করে বলেছে। উষাকে লজ্জায় পড়তে দেখলে তার মধ্যে পৈশাসিক আনন্দ কাজ করে। কিন্তু হক বলে তো শুধু শারীরিক সম্পর্কের কথা বোঝায়নি সে। এত নিচ মনের না সে।
সে তো তার কাজ করে দেওয়ার জন্য এসব বলেছে। স্বামীর দেখাশোনা করা, বউয়ের থেকে সেবা যত্ন পাওয়া, এটাও তো স্ত্রীদের প্রতি স্বামীর একটা হকই। এমন কথা শুনে তার শরীর রাগে কাঁপছে, চোখ দুটো ক্রমশ লাল হয়ে যাচ্ছে। একবার রাগ উঠলে সেই রাগ কন্ট্রোল করা সাগরের জন্য কতটা কঠিন এটা এই দুদিনের মেয়ে কি করে জানবে। উষার কাছে গিয়ে উষার হাত চেপে ধরে সাগর, ঝাড়া দিয়ে কাপড়গুলো ফেলে দেয় ফ্লোরে। তারপর চিবিয়ে চিবিয়ে বলে, আমি তোকে আমার সাথে ইন্টিমেট হওয়ার কথা বলিনি। এত নিচু মন মানসিকতা না আমার। আমি বলেছি আমার জামা কাপড় ধুয়ে দিতে, আমার সেবা যত্ন করতে, রান্নাবান্না করে খাওয়াতে। 2 লাইন বেশি বুঝিস। আজকে যে কথা বলেছিস দ্বিতীয়বার এ ধরনের কথা বলার সাহস দেখাবি না। ফর গড সেক, তোকে মারতে আমার হাত কাঁপবে না। এই চেহারা আমাকে আর দেখাবি না বাই এনি চান্স। যদি সামনে পড়ে যাস তোর ভবলীলা সাঙ্গ করে দিব আমি। বের হো আমার ঘর থেকে। খুব উঁচু আওয়াজে কথাগুলো বলে সাগর। সাগরের প্রতিটি কথায় উষা কেঁপে ওঠে। সাগরের এমন রূপ সে গতকাল দেখেছিল, আবার আজকে। উষা চোখ টলমল করছে। সাগর উষার হাত ধরে টেনে এনে দাঁড় করায় দরজার সামনে। তারপর উষাকে এক প্রকার ধাক্কা দিয়েই বের করে দেয় রুম থেকে। এই রিফতিহাত ভুইয়া সাগরকে তুই পতিতাদের সাথে সময় কাটাতে বলিস। এই সাগরের রুচি এখনও এত খারাপ হয়নি যে ছেলে তোর মতো সুন্দরীর দিকেই নজর দেয় না সে পতিতার। অতিরিক্ত রাগে আর কিছু বলতে পারল না সাগর। রাগের বশে ঠিকমতো কথাও বলতে পারছে না সে। শরীরসহ কণ্ঠনালী অবধি কাঁপছে তার। ধূপ করে দরজা লাগিয়ে দিল উষার মুখের ওপর। উষা ধপ করে মাটিতে বসে পড়ল। এ কি করলাম আমি? এমনিতেই এই সম্পর্ক নিয়ে টানা হ্যাচটা, যে সম্পর্ক টিকে থাকার কোনো চান্স নেই সেই সম্পর্কটাকে আরও বিষিয়ে তুললাম। অঝোর ধারায় জল পড়তে থাকলো উষার চোখ বেয়ে। রুমের ভেতরে কাঁচ ভাঙার ঝনঝন শব্দে স্বস্তি ফিরে পেল উষা। খেয়াল হলো কালকেই তো মারামারি করতে গিয়ে বাম হাতে ব্যথা পেয়েছেন সাগর ভাই। একটু না, অনেকখানি ব্যথা পেয়েছেন। তাই তো আমাকে কাপড় ধুতে বললেন। ছোটবেলা থেকেই তো নিজের কাজ নিজেই করা অভ্যাস ওনার। হাজার অসুস্থ থাকলেও নিজের মাকেই তো দেয় না কিছু করতে। আর সেই ছেলে কিনা আমাকে দিয়ে সবসময় এসব কাজ করাতো। নেহাতি হাতে ব্যথা পেয়েছে তাই তো আবদার করেছিল। উষার ভেতরে অপরাধবোধ জেগে উঠল। কুয়াশাচ্ছন্ন সকাল, চারপাশ কুয়াশায় আচ্ছাদিত। পৌষ মাসে শীত বেশি অনুভব করতে না পারলেও মাঘ মাসে শীত বেড়েছে। সূর্যের উত্তাপ এখনও ধমনীতে দেখা যাচ্ছে না। অন্ধকার হয়ে আসছে চারপাশ। এই কুয়াশার মধ্যেই সাগর ছাদে গিয়ে শরীরচর্চা করছে। পরনে তার ব্ল্যাক শার্ট, ট্রাউজার আর মেঘি হাতার হোয়াইট টি শার্ট, যার দরুন তার শুভ্র রঙা লোমশ পা এবং ফুলে ফেঁপে থাকা হাতের বাইসেপ দৃশ্যমান হয়ে আছে। শরীর ঘামে জুবুতুবু অবস্থা। মাথার চুল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের রেখা। সামনের চুলগুলো ভিজা অবস্থায় কপাল স্পর্শ করে আছে। ছাদে তৈরিকৃত জিমে এক্সারসাইজ করার ইচ্ছে নেই সাগরের। ছাদের উপরে থাকা একটা ইটকে ডাম্বেল হিসেবে ব্যবহার করছে আপাতত। মাত্রই 100 বুক ডাউন দিয়েছে সে। পুরুষের এমন রূপ দেখলে নারীরা দুর্বল হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। উষার অবস্থাও সেম। 10 মিনিট হয়েছে সে ছাদে এসেছে, কিন্তু ভিড়ানো দরজার পেছনেই দাঁড়িয়ে আছে। মূলত সেদিনের সেই ঘটনার পর থেকে সাগরের সামনে যায়নি সে। এখন গেলে না জানি কোন কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। তবে সে এসেছেই সাগরের সাথে কথা বলতে। সেদিন আর তাদের বাইরে ডিনার করা হয়নি। সাগরের ডান হাত কেটে গিয়েছিল। আর সাগরের রাগ দেখে কেউ সাহস করেনি বাইরে যাওয়ার কথা বলার। কিন্তু সিজান ভুইয়া দমে থাকেননি। ঠিকই নিজের বাড়িতে ছোটোখাটো আয়োজন করেছেন। মেয়ে আর মেয়ের জামাইসহ নাবিলা ভুইয়াও তাদের পরিবার নিয়ে উপস্থিত ছিলেন। সাগর শুধু খাবার জন্যই একবার রুমের বাইরে এসেছিল। উষা বুকে ফু দিয়ে আল্লাহর নাম নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাগরের কাছে। উষা প্রথমে যখন ছাদে এসেছিল তখনই সাগর টের পেয়েছে, কিন্তু না বোঝার ভান করে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। যেহেতু সাগর ছাদের মাঝখানে এক্সারসাইজ করছে আর ছাদের দরজা থেকে খুব বেশি দূরে না, তাই সে খুব সহজেই উষার শরীরে মাখানো লোশন আর শ্যাম্পুর গন্ধ তার নাকে এসে বাড়ি খাচ্ছিল। এই কয়দিনে এতটুকু অভ্যাস সাগরের হয়েছে। বিশেষ করে উষার শ্যাম্পুর ঘ্রাণটা তার খুব পছন্দ। উষা সাগরের ডান পাশ হয়ে দাঁড়িয়ে ভীতস্বরে বলল, আমি দুঃখিত সাগর ভাই। আমি সেদিন আসলে বুঝতে পারিনি আপনি কি মিন করেছেন। ছাদে থাকতে এমনিতেই উল্টাপাল্টা
কথা বলেছেন। আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, আর রুমেও আপনার কথা তেমন একটা খেয়াল করিনি আমি, তাই ভুলটা হয়েছে। আমি ভুলের জন্য অনুতপ্ত। একটু থেমে ফের বলে উষা। পৃথিবীতে সব কিছুর আঘাত ভুলতে পারলেও কথার আঘাত ভোলা যায় না, অন্তর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমি কাউকে আমার কথা দ্বারা আঘাত করতে চাই না, এটা খুবই নিকৃষ্ট একটা কাজ। আমি নিজে বুঝি কথার আঘাত মানুষের ওপর কতটা এফেক্ট পড়ে, কতটা পোড়ায়। আজ থেকে 5 বছর আগে যখন আপনিও আমাকে আর আমার হঠাৎ করেই চুপ হয়ে যায় উষা। শেষের কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসছে উষার। অপরাধ বোধ নিয়ে গত 5 দিন যাবৎ সে হাঁসফাঁস করছে। জন্মের পর থেকে কখনোই সে এমন কোনো কাজ করেনি যে কাজের দ্বারা কেউ কষ্ট পায় বা আঘাত পায়। কাউকে আঘাত করে সরি বললে বা ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না। আমরা হাজার গুনাহ করেও যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তা মাফ করে দেন। তিনি যদি এত দয়ালু হতে পারেন, আমরা মানুষরা কেন পারবো না? 2 দিনের দুনিয়ায় রাগ জেদ অভিমান পুষিয়ে রাখতে নেই। রাগ জেদ পুষিয়ে রাখলে যা হয় তা হলো সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। উষা চুপ হয়ে যেতেই সাগর তাকায় উষার পানে। সূক্ষ্ম নেত্রে পর্যবেক্ষণ করে উষার পা থেকে মাথা পর্যন্ত। সদ্য ঘুম ভাঙা চেহারা দেখে আর ঘুম জড়ানো কণ্ঠস্বর কর্ণকুহর হতেই শীতল হয়ে যায় সাগরের মন। তাই হয়তো রাগ দেখাতে পারেনি সে। উষার অস্তিত্ব টের পেয়েই রাগ উঠেছিল সাগরের, কিন্তু ঘুম জড়ানো কণ্ঠস্বর তার কাছে এত বেশি মোহনীয় লাগছিল। তবুও চোখে মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে বলে, তুই কি ভাবছিস এভাবে বললেই আমি তোকে ক্ষমা করে দেব? উষা মাথা নিচু করেই শীতল কণ্ঠে বলে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার ইবাদত করতে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা তো আমাদের প্রতিটি পদক্ষেপেই তার অবাধ্য হই। তিনি যদি ক্ষমাশীল না হতেন, তাহলে কি আমরা এত এত পাপের বোঝা নিয়ে বেঁচে থাকতে পারতাম? আমাদের প্রথম শাস্তি তো হতো মৃত্যুদণ্ড। তিনি তো বলেছেন, আমার বান্দা যত গুনাই করুক না কেন, একবার আমার কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করলেই আমি তাকে ক্ষমা করে দিব। মহান রাব্বুল আলামিন যদি এতটা ক্ষমাশীল হয়, তাহলে আমরা মানুষরা কেন পারবো না? সাগর শীতল দৃষ্টিতে তাকালো উষার দিকে। অন্তরটা তার ভরে গেল। উষার চিন্তাভাবনা এবং কথা তাকে মুগ্ধ করেছে, অনেক বেশি মুগ্ধ করেছে। এত সুন্দর চিন্তাভাবনা সে নিজেও হয়তো কখনো করতে পারবে না। মনে মনে খুশি হলেও কণ্ঠে কঠোরতা বজায় রেখে বলল, সে না হয় ক্ষমা করলাম, কিন্তু তুই কি ভাবছিস এসব বললে আমি ডিভোর্স ক্যান্সেল করে দিব? উষা তৎক্ষণাৎ চোখ তুলে চাইল সাগরের দিকে। ব্যস্ত কণ্ঠে ব্যাকুল হয়ে বলল, জি না সাগর ভাই, আমি একবারও এমন কিছু ভাবিনি বা ভেবে বলিনি। আসলে দোষটা তো আমার নিজেরই। আর আমি আপনাকে বলেছি তো, আপনার যখন ইচ্ছা, যেইভাবে ইচ্ছা আপনি আপনার মনের বাসনা পূরণ করতে পারেন। যদি বলেন এখনই ডিভোর্স পেপারে সাইন করে দিতে, আমি করে দিব। একপাক্ষিক ভালোবাসা, শ্রম, সময় কোনো কিছু দিয়ে সম্পর্ক টিকানো যাবে না। এত বিষাক্ততার সম্পর্ক টেকে না। আপনি ডিভোর্স পেপার রেডি করে আমাকে জানাবেন, আমি সাইন করে দেব। কথাগুলো বলে থামে উষা। সাগর তখনও ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে। কিছু একটা ভেবে উষা ফের বলে, আর হ্যাঁ, পরিবারের কেউ আপনাকে কিছু বলবে না। আমি সবাইকে বলে দিব যে আমি নিজ ইচ্ছায় ডিভোর্স চেয়েছি। উষা চোখ তুলে তাকানোর সাহস করল না। মনে তার আগুন জ্বলছে, দম আটকে আসছে, হয়তো জানটাই বেরিয়ে যাবে। ডিভোর্স পেপারে সাইন করে দিব, এই বাক্যটাতেই যদি উষার দম আটকে আসে, তাহলে সাইন করার সময় কি অবস্থা হবে তার? ছোট থেকেই সে মানুষটাকে ভালোবাসে। একপাক্ষিক ভালোবাসা কতটা গভীর হয় সেটা সবাই বুঝে না। তার প্রতি সাগরের ভালোবাসা না থাকলেও এই মানুষটার নাম নিজের সাথে জড়িয়েই মৃত্যুবরণ করার স্বপ্ন দেখেছে সে। আর দাঁড়িয়ে থাকতে পারল না উষা, উল্টো ঘুরে হাঁটা ধরল সে। তার এই ছোট্ট জীবনে সব আছে, সবার ভালোবাসা আছে, কিন্তু সবচেয়ে কাঙ্ক্ষিত 2 ব্যক্তির ভালোবাসা নেই। প্রথম ব্যক্তি তার মা, আর দ্বিতীয় ব্যক্তি হলো তার স্বামী। যেদিন থেকে জেনেছে তার বাবাও একসময় তাকে দেখতে পারত না, সেদিন থেকেই সে জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। ভিতরের আর্তনাদগুলো তার রব ছাড়া আর কেউ জানে না। তাকে দেখলে হয়তো সবাই ভাববে এই দুনিয়ায় উষার মতো সুখী ব্যক্তি হয়তো আর দ্বিতীয়টি নেই। কিন্তু উষা কখনোই তার দুঃখ কষ্ট প্রকাশ করতে পারে না। দুঃখের অনুভূতি প্রকাশে ব্যর্থ সে। উষার হাস্যোজ্জ্বল চোখেও যে কত শত বেদনা লুকিয়ে আছে তা কখনো কোনো সাধারণ ব্যক্তি বুঝতে পারে না। যে ব্যক্তি উষাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সেই ব্যক্তি উষার চোখের দিকে তাকিয়ে তার বেদনাগুলো বুঝবে, এটাই উষার বিশ্বাস। 2 কদম এগিয়ে যেতেই
পেছন থেকে গম্ভীর কণ্ঠে ডেকে উঠে সাগর। এই দাঁড়া। উষার পাজোড়া থমকে যায়, ঠায় দাঁড়িয়ে রয়। সাগর কণ্ঠে গম্ভীর্যতা নিয়ে শুধায়, কি বললি তুই?